আলাইকুম। বাংলাদেশে নির্বাচনটা কবে হবে, এটা অনেক রকম, অনেক প্রশ্ন, অনেক বক্তব্য, অনেক ধরনের বাদানুবাদ। এই বিষয় খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে বেশ কিছু নির্বাচন হয়েছিল। বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনগুলো 3 মাসের মধ্যে হয়েছিল এবং 3 মাসে অনেকে ভালো নির্বাচন করে চলে গিয়েছে। কিন্তু বাংলাদেশে 111-এর মতো এখন আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে নির্বাচনটা কবে হবে কেউ নিশ্চিত না। 111-এর পরে যেহেতু ইমিডিয়েট পাস গভর্নমেন্ট ছিল বিএনপি মনক্ষুণ্ণ হয়ে সিনারের বাইরে ছিল এবং আওয়ামী লীগ পেছনের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ শপথ অনুষ্ঠানে ছিল এবং বারবার বিভিন্ন বলছিল এটা তাদের সরকার, তাদের আন্দোলনের ফসল। 111-এর সরকার তাদের আন্দোলনের ফসল, এই গালিটা আওয়ামী লীগকে এখনো দেওয়া হয়। ঠিক এখন আবার এই সরকার সবাই বলছেন তাদের সরকার। সেনাবাহিনী প্রধান যেদিন প্রথম দিন রাজনৈতিক দলগুলোর কথা উল্লেখ করেন, ওনার মন থেকে প্রথম যে দলটার নাম এসেছে সেটা হচ্ছে জামাতে ইসলামী। বিএনপি আসে নাই, অথচ বিএনপি বাংলাদেশের প্রধান দুটো বড় দলের একটি। বিএনপি সেনাবাহিনী প্রধানের মুখে প্রথম দল হিসেবে বিএনপি নামটা আসে নাই। এটা কেন আসেনি, এটা নানাভাবে পরবর্তী প্রকাশিত হচ্ছে। সেটা এখন বিএনপি, জামাত ইসলামী এবং যত দলের ছোটখাটো দল আছেন, অনেক বাংলাদেশের ছোট ছোট দল আছেন, বড় বড় নেতা আছেন, ছোট দলের বড় নেতা সবাই খুব ভোকাল, সবাই মিলে বলছেন এই গভর্নমেন্ট তাদের সরকার, এই গভর্নমেন্টকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার বিএনপি বিভিন্নভাবে কখনো বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কখনো বলছে না সরকারকে আমরা চাপ দিচ্ছি না। আবার ইদানিং আবার বিএনপি খুব ঘুরে ফিরে নির্বাচনের প্রসঙ্গটা জোর দিচ্ছে এই কারণে সরকার দ্রুত অজনপ্রিয় হচ্ছে। সরকার অজনপ্রিয় হচ্ছে এই কারণে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাজার, বা বাজারটা যদি নিয়ন্ত্রণে না থাকে কেউ কিন্তু কোনো দেশেই কেউ পপুলার থাকেন না। বিভিন্ন দেশের সরকার বাজারটাকে যেভাবে ইয়ে করতে পারে, সরকার বাজারটা নিয়ে করে না। মুক্ত বাজার অর্থনীতির দেশে সরকার বাজার নিয়ন্ত্রণ করে না। সরকার যেখানে বাজার নিয়ন্ত্রণ করতে যায় সেখানে দুর্নীতি বাড়ে, সেখানে বাজারে নানা অরাজকতা হয়। বাংলাদেশে যা হচ্ছিল এবং হচ্ছে বাজার পরিস্থিতির কারণে, তারপরে প্রশাসনিক পরিস্থিতির কারণে। প্রশাসনিক পরিস্থিতি কারোই মনোভূত হচ্ছে না এই কারণে, এটা আমি একটা কথা বলি। প্রশাসন পরিবর্তনের জন্য টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের কোনোভাবে গন্ধ আছে এমন লোকজনকে বাদ দিয়ে এন্টি আওয়ামী লীগ লোকজনকে সামনে আনতে হবে। এন্টি আওয়ামী লীগ লোকজন সামনে আনতে হবে, এটা নিয়ে তো অনেক গালগল্প হয়েছে। আসল সত্যটা আমি বলি আপনাদের। আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুবই ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া ছিল সব জায়গায়। তার এলাকার মন্ত্রী এমপিরা কোনোভাবে তাদের জন্য চাকরির সুপারিশ করেন না বা করতে চান না। এটা নিয়ে যে প্রচলিত একটা কথা ছিল, যেটা যে দুর্নীতিবাজ নেতারা চাকরির সুপারিশের জন্য বিএনপি জামাতের লোকজন থেকে যে টাকা নিতে পারেন, দলের নেতাদের কাছ থেকে টাকা নিতে পারেন না বা চাইতে পারেন না বা তারা দিতে পারবে না, এই কারণে তারা টাকার বিনিময়ে সুপারিশ তাদের জন্য করতেন। সেই লোকগুলোই কিন্তু প্রশ্নে এসেছিল আওয়ামী লীগের পরিচয়ে। সবাই বলেছে এগুলো আওয়ামী লীগের লোক, কিন্তু প্র্যাকটিক্যালি এরা টাকার লোক, এরা আওয়ামী লীগের লোক ছিল না। আওয়ামী লীগের লোকজন ছিল না বলে তারা রং পরিবর্তনে তাদের সময় লাগেনি। প্লাস হচ্ছে আরেকটা প্রশ্নে বঞ্চিত তালিকা আছে একটা, যে আওয়ামী লীগ বলে বঞ্চিত যে তালিকাটা, এই তালিকায় রাজনৈতিক কারণে বঞ্চনার চাইতেও দুর্নীতির কারণে, চারিত্রিক কারণে ওএসডি হওয়া নানা লোকজন আছেন, কিন্তু সেই তালিকাটা কিন্তু আড়াল হয়ে গেছে। আওয়ামী লীগের বঞ্চিত মানে সেই দুর্নীতিবাজ, সেই চারিত্রিক ভাবে বাদ পড়া লোকজন, তারা কিন্তু চলে এসেছে। সব মিলিয়ে প্রশাসন ভালো চলছে না এই কারণে। এই মানুষগুলো তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এই মানুষগুলো তো আমাদের সোসাইটির লোক। আমাদের সোসাইটির লোকেরা আমরা কে কি, কার কোয়ালিটি কতটুকু আমরা নিজেরা জানি। আমার ভাই কতটুকু কোয়ালিফাইড, আমার বোন কতটুকু কোয়ালিফাইড, আমার আশেপাশের লোকজন কত কোয়ালিফাইড, আমরা তো জানি সেটা। বাংলাদেশের খুবই দুর্ভাগ্য কি জানেন,
বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যোগ্যতার সমস্যার কারণে আমরা শুধু দেশে না, আমরা বিদেশেও আমরা টেবিল টেকে যখন যাই, আমি টেবিলের পাশে আছি, ও পাশে যিনি আছেন তাকে আমি ম্যানেজ করতে পারি না আমার কোয়ালিটির সমস্যার কারণে। এটা সামগ্রিক একটা চিত্র বাংলাদেশের। সামগ্রিক বাস্তবতায় এই গভর্নমেন্ট ব্যর্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই গভর্নমেন্টকে বলা হচ্ছে এনজিওদের সরকার, এই গভর্নমেন্টকে বলা হচ্ছে অবসরপ্রাপ্ত লোকজন, ধীর গতির লোকজনের সরকার। এনজিও সরকার, এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও লোকজন বাংলাদেশে কি করেন? বাংলাদেশের লোকজন এনজিও লোকজন কি করতেন? বিদেশ থেকে সাহায্য আনতেন, সরকারি দুর্নীতিবাজ প্রশাসনের লোকজনকে ঘুষ দিয়ে অর্থ ছাড় করাতেন। এটা হচ্ছে এনজিওর মূল একটা কর্মকাণ্ড। সেই এনজিওর লোকগুলা, নন গভর্নমেন্ট লোকগুলা গভর্নমেন্টে এসেছে, তারা কিন্তু তাদের নেচারটা চেঞ্জ হয় নাই। তারা এখানে এসে তারা কিন্তু মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেন নাই, কাজ করতে পারেন নাই। এই না পারার কারণে সামষ্টিকভাবে সরকার অজনপ্রিয় হচ্ছে। এই অজনপ্রিয়তায় বিএনপি অনেক ভীত সন্ত্রস্ত যে সরকার অজনপ্রিয় হলে ইলেকশনে এটা প্রভাব পড়বে তার প্রতি। কারণ হচ্ছে সারা দেশের মানুষ, দেশটা তো ছোট, সবাই দেশের অবস্থা জানেন। এই 5 আগস্টের পরে, পরিবর্তনের পরে সারা বাংলাদেশে ওপেন সিক্রেট, যেটা বাংলাদেশের চাঁদাবাজির সমস্ত নিয়ন্ত্রণগুলা বিএনপি নিয়ে ফেলেছে, সমস্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ। আর বাংলাদেশের প্রশাসনিক নিয়ন্ত্রণটা, ডিসিএসপি থেকে এবং গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণটা জামাতের লোকজন নিয়ে ফেলেছে। এটা বাংলাদেশের ওপেন সিক্রেট। এই পরিস্থিতিতে তারপরে ইলেকশনটা অনিশ্চিত কেন? আমার একটা হিসাব আছে ইলেকশনের। এখানে ক্ষমতার বেনিফিশিয়ারি কারা কারা? ক্ষমতার বেনিফিশিয়ারি ডক্টর ইউনূস যেমন একজন, ছাত্রদের নেতৃত্ব তার গুরুত্বপূর্ণ একটা অবস্থায় আছেন। ডক্টর ইউনূস ক্ষমতার বেনিফিশিয়ারি হিসেবে নিজস্ব কিছু কাজ করেছেন, যেমন তার কর্ম মওকুফ করেছেন, তার মামলা বাতিল করিয়েছেন, গ্রামীণ ব্যাংক অতদিন ট্যাক্স দিতে হবে না, এগুলো পাশ করিয়েছেন। এগুলো দুর্নীতি, কিন্তু এগুলো কিন্তু সততা না। আর ছাত্র নেতৃত্ব ওদের মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে। স্বপ্নটা হচ্ছে তারা পরিবর্তন এনেছে বাংলাদেশে, তারা পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের বদলে বিএনপিকে ক্ষমতাসীন করার জন্য না। এই কথাটা তারা মুখে বলে না, তারা কিন্তু প্র্যাকটিক্যালি তাদের দলটাকে, যেটা নাগরিককে ব্যানারে যে দলটা তারা গড়ে তুলছে সারা দেশে, এই দলটা তারা যে গতিতে হয়তো 5 আগস্টের পর 1 মাসের মধ্যে যদি করতো, তো যে গতিতে হওয়া সম্ভব ছিল সেই গতিতে এখন নেই, সেই গতিতে নেই। এই কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এখন পর্যন্ত 5 আগস্টের পরে যদি হতো 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে দেখতেন কি দ্রুত গতিতে 64 যে জায়গায় কমিটি হয়ে যায়, উপজেলা কমিটি হয়ে যায়, কিন্তু বাংলাদেশ সেটা হয় নাই। এই সংগঠনটা গড়ে না ওঠা পর্যন্ত নানা নামে, সংস্কারের নামে, নানা কিছুর নামে এই ক্ষমতাসীনরা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে। মুখে তারা বলতে পারছে না। বিএনপি এই জিনিসটাকে কতটা সহ্য করবে আর কি। জামাত মনে করছে যে যত সময় পাবে সে দলটা গুছিয়ে নেবে। বিএনপি মনে করতেছে যে যত দেরি হবে তত তার অজনপ্রিয় কাঠামোগুলো প্রকাশিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এর মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারটা। আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা, আওয়ামী লীগের দেশের জনসংখ্যার অনুপাতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক মিলে 7 কোটির বেশি। এই 7 কোটির বেশি মানুষকে তো মাইনাস করে ইলেকশন হবে না। এর জন্য ভারত থেকে পশ্চিমা বিশ্বে একটা ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনটা হচ্ছে ইলেকশন বাংলাদেশে হবে সব দলের মিলে, যাতে ইলেকশনটা হয়, কোন একটা দল মাইনাস করে যাতে ইলেকশন না হয়। এটা আওয়ামী লীগের এই ইলেকশনে যে অংশগ্রহণ দরকার, এটা ব্রিটিশ একজন মন্ত্রী কয়েকদিন আগে বলে গেছেন গভর্নমেন্টকে। এবং এই আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করার বিষয়টা নিয়ে যখন কথা উঠে, তখন এই ছাত্র তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান, আওয়ামী পুনর্বাসনের কথাবার্তা দেখান। কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক সত্য। বাংলাদেশের 2টো রাজনৈতিক দল আছে, একটা আওয়ামী লীগ, একটা অ্যান্টি আওয়ামী লীগ।
আপনি যদি অংশগ্রহণমূলক ইলেকশন চান, আপনি সবাইকে ইলেকশন চান, আওয়ামী লীগকে মাইনাস করতে পারবেন না। আওয়ামী লীগকে আপনি যে কথাটা বলছেন, মাঝে একটা কথা আছে, বিচার সম্পন্ন হওয়ার পরে, বিচার সম্পন্ন হওয়ার পরে আওয়ামী লীগের ইলেকশন বিষয়টা আসবে। যে বিচার সম্পন্ন হওয়ার পরে যদি বসেন, বাংলাদেশের বিচার যে ব্যবস্থা, এই বিচার সম্পন্ন হতে কত বছর লাগবে বুঝতে পারেন? এটা এই এই কোর্ট, সেই কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কতদিনের ব্যাপার সেটা। বিএনপি এর জন্য উদ্বিগ্ন, এই বিচার সম্পন্ন হওয়ার পর ইলেকশন, এই কথাটায় সে উদ্বিগ্ন। এই কারণে নির্বাচন কবে হবে সেটির কোনো রোডম্যাপ নাই। রোডম্যাপ বিভিন্ন উপদেষ্টার কথা বলেন, সাথে সাথে উনার প্রেস সচিব এসে বলেন, এটা বলবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টায় উনি নিজের ভয়েস, ছাত্রদের ভয়েস, সবকিছু মিলিয়ে উনি কোনো কংক্রিট অবস্থান উনার নেই। এই কারণে বাংলাদেশের নির্বাচন সবচেয়ে অনিশ্চিত একটা ব্যাপার। বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে হলে বাংলাদেশের যদি সত্যিকারের গণতান্ত্রিক পথে বাংলাদেশ এগোতে চায়, বাংলাদেশের সব দলের, সব মানুষের অংশগ্রহণে যদি নির্বাচনের ব্যবস্থা না হয়, বাংলাদেশ আবার একটা ভঙ্গুর অবস্থায় থাকবে। এই আপনি এটা খেয়াল করবেন, ডক্টর ইউনূস যখন আমেরিকা গেলেন, আমেরিকা যাওয়ার পর তার একটা আমেরিকানদের মাঝে ভালো পরিচিতির কারণে যতগুলা অর্থনৈতিক প্রতিশ্রুতির কথা শুনেছিলাম আমরা, একটা টাকা বাংলাদেশে আসে নাই। এগুলো আসবে কখন? যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে, স্থায়ী ব্যবস্থা আসবে। অস্থায়ী ব্যবস্থার দেশে, অগণতান্ত্রিক দেশে কোনো বিদেশি বিনিয়োগের সাথে, বিজনেসের সাথে অর্থনৈতিক স্টেবিলিটি ইম্পর্টেন্ট। ওই অর্থনৈতিক স্টেবিলিটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিনিয়োগকারী কোনো দেশে 1% বিনিয়োগ করবে না। এটাই বাস্তবতা। কাজে বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ভর করতেছে বাংলাদেশে কত তাড়াতাড়ি গণতান্ত্রিক নির্বাচন হবে। গণতান্ত্রিক নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ সবকিছু অনিশ্চিত হয়ে পড়বে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।